নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প দরজা, লিখেছেন স্বর্ণেন্দু সাহা। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প দরজা। মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে তারপর বাথরুমে যেতে গিয়ে যে এমন বিদঘুটের সমস্যায় পড়তে হবে তা অংশু কখনো কল্পনাও করতে পারেনি। 5 তলায় সিনেমা হল, 3 তলায় বাথরুম। বাথরুমের দরজা ভেজানো থাকে, ঠেলে ঢুকতে হয়, আবার ছেড়ে দিলে বন্ধ হয় নিজে থেকেই। আজকে ঠেলতেই সহজেই খুলে গেল বরাবরের মতো, কিন্তু আপনা আপনি বন্ধ হলো না। সে নিজেই বন্ধ করতে গেল, হলো না। আধখোলা অবস্থা থেকে সেটাকে নড়ানো যাচ্ছে না। সে তাকালো ভুরু কুঁচকে। খুঁটিয়ে দেখতে গিয়ে চোখে পড়ল অদ্ভুত ব্যাপারটা। দরজাটা চারপাশের পরিবেশের তুলনায় একেবারেই আলাদা। এই ধরনের গাঢ় সবুজ রঙের প্রলেপ কোনো দিন কোনো দরজায় দেখেনি সে। আকারেও বেঢপ, বড়, কড়া নেই, ছিটকিনি নেই। ধারের দিকগুলোয় কালচে রঙের ফাটা ফাটা শিরার মতো বস্তু ছড়ানো। সেই জায়গাগুলো সামান্য ফোলা। বহু বছরের পুরনো একটা আদল এর রন্ধ্রে রন্ধ্রে। সে হলফ করে বলতে পারে আগে কখনো এখানে এই জিনিস ছিল না। ফিটফাট মলের মধ্যে এরকম দরজা মানায় নাকি? সে যাই হোক, এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। কার মাথায় কি পাগলামো বুদ্ধি চাপে এই বিটকেল দরজা বানিয়ে লাগিয়ে রেখে গেছে। অথবা আনকোড়া কোনো ডিজাইনও হতে পারে, কিন্তু ভেজানো যাচ্ছে না কেন? রোগ চেপে গেল তার। কোথাও কিছু নেই, অথচ পাল্লাটা গোয়ারের মতো ঠায় দাঁড়িয়ে গেছে মাঝখানে। গায়ের জোর খাটিয়ে খানিক বেশি চেষ্টা করতেই দরজাটা হঠাৎ দড়াম করে বন্ধ হয়ে গেল। সামান্য অপ্রস্তুত বোধ করল সে। এখনই হয়তো কোনো কর্মচারী এসে জবাবদিহি চাইবে। কেউ এলো না, ভিতরেও আর কেউ নেই। বাথরুম সেরে ফিরল। এই রে, এটার গায়ে তো ধরার মতো কোনো হাতল বা কড়া নেই। কড়াবিহীন দরজাকে ঠেসে বন্ধ করেছে সে একটু আগে। কি ভয়ানক নির্বুদ্ধিতা! এখন খুলবে কি করে? দরজায় ধাক্কা মারতে লাগলো সে। বাইরে থেকে কেউ না কেউ শুনতে পাবে নিশ্চয়ই। না, কেউ আসছে না। তার ধাক্কায় প্রতিক্রিয়াও শূন্য। সামান্য যে নড়বে দরজাটা প্রত্যেক ধাক্কায়, তেমন কিছুই ঘটছে না। সে যেন একটা কাঠের দেওয়ালকে ঠেলা মারছে, যেটা বানানোই হয়েছে নিরেট গুড়ি থেকে। গলা খাকারি দিয়ে সে চিৎকার আরম্ভ করলো এবার। ভারী আজব ব্যাপার তো। বাইরেই কতজন লোক বসে খাওয়া দাওয়া করছিল, কেউ শুনতে পাচ্ছে না। ফোন বের করে আনলো পকেট থেকে। ইন্টারনেট সার্চ করে মাল্টিপ্লেক্সের ম্যানেজার জাতীয় কারো নম্বর খুঁজে ডায়াল করবে, এমনটাই ভাবনা। কিন্তু ফোনে নেটওয়ার্ক নেই, নেই একটাও দাগ। দুটো সিম কার্ডেই এক অবস্থা। ফোন রিবুট করলো, সিম খুলে ঢোকালো, অবস্থার কোনো পরিবর্তন নেই। হতাশ হয়ে খানিকক্ষণ চেয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। কি করবে এখন? অবশ্য খুব বেশি দুশ্চিন্তা অনর্থক। বাথরুমে কেউ না কেউ তো আসবেই। দরজা যদি আটকে গিয়ে থাকে, খোলানোর ব্যবস্থা করা হবে, চাপের কিছুই নেই। কিছুক্ষণ বাড়তি অপেক্ষা করতে হবে, এই যা। ঘড়ির দিকে লক্ষ্য রাখছে অংশু। এক এক করে 10 মিনিট কাটল, 15, 20। না, কেউ আসছে না। দরজার গায়ে কান চেপে ধরল সে। কারো কথাবার্তার শব্দ কি শোনা যাচ্ছে? না, অদ্ভুত রকমের নীরব। একদম সাইলেন্ট নয়, বরং
কেমন একটা ঝোড়ো শব্দ হচ্ছে, বেশ জোরালো আওয়াজ। চুপচাপ দাঁড়িয়ে রইল সে দরজার পাশে, কিছুই তার মাথায় ঢুকছে না। আবার কান ঠেকালো। হ্যাঁ, নিখুঁত ঝড়ের শব্দ। বিল্ডিং এর মধ্যে ঝড় কেমন করে হতে পারে? অল্প সময় পর পর দরজায় ধাক্কা চালিয়ে গেল সে। দু এক টুকরো কাঠ ভেঙে গেলেই পাল্লা ভিতর দিকে সরে আসবে, সেটাই আশা। গায়ের জোরে ঠেলা মারছে, হাত কাঁধ দুই ব্যবহার চলছে যথাক্রমে। বিশ্রাম নিচ্ছে, আবার ধাক্কাচ্ছে, এক চুলও নড়ছে না পাল্লা। দরজা আচমকা খুলল পাক্কা 1 ঘন্টা পরে। হতচকিত হয়ে সে প্রায় পড়েই যাচ্ছিল, সামলে নিল কোনো মতে। অত্যন্ত আগ্রহের সঙ্গে বেরোতে গিয়েও পিছিয়ে এলো, আরো আগ্রহ সমেত বন্ধ করে দিল সন্তর্পণে। যা দেখেছে তা বিশ্বাস করা যায় না। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল সে। ফল শূন্য। চোখের কপাট ফেললেই এইমাত্র দেখা দৃশ্যটা ঝকঝকে স্মৃতি হয়ে ডানা মেলছে। ভ্রম নয়, 5 পায়ের একটা প্রাণী। মুখ বলতে গেলে কেবল যেন দাঁত, বিশাল চোয়াল। পাশ থেকে মুখের একটা অংশ দেখতে পাওয়া গেলেও বাকিটা আন্দাজ করা গেছে। আকারে ভাল্লুকের চেয়ে বড়, নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। চোখাচোখি হয়নি। ফ্লোর শুনশান, আলো নেই। আবছা অন্ধকারের মধ্যেই যা দেখার সে দেখে নিয়েছে। কি হচ্ছে কি এসব? এই বিটকিল চেহারার জন্তু এখানে ঢুকে পড়লো কেমন করে? এমন নিরিবিলি হয়ে গেল কেমন করে সব? তাও মাত্র 1 ঘন্টার মধ্যে। দরজাটার দিকে চাইল অংশু। সবুজ রঙের মোটা পাল্লা, যথেষ্ট ভারী। ওই ভয়াবহ প্রাণীটা এবং তার মধ্যে ঢাল হয়ে দাঁড়িয়ে শুধু এই দরজা। এখন তো মনে হচ্ছে এটা আগের মতো বন্ধ হয়ে থাকলেই ভালো হতো। সে কি স্বপ্ন দেখছে? চিমটি কাটল। না, স্বপ্ন নয়। ফোনের স্ক্রিন অন করলো। মোবাইলে টাওয়ার ফিরে এসেছে। ফ্যাকাশে মুখে ঝট করে রক্ত ফিরে এলো তার। কোথায় ফোন করবে? পুলিশে? থানার নম্বরে ফোন করলো। রিং বেজে গেল দীর্ঘ সময়ে। মায়ের নম্বরে ফোন করলো, সুইচড অফ। বন্ধুর নম্বরে ফোন করলো, রিং হচ্ছে। অন্য প্রান্ত থেকে বন্ধুর গলার সাড়া পেতেই সে চট করে বাথরুমের উল্টো প্রান্তে সরে গেল। কণ্ঠস্বর ওই প্রাণীটা শুনতে পেয়ে গেলে মুশকিল। তাড়াতাড়ি নিজের পরিস্থিতি বর্ণনা করলো ফিসফিস করে। চেঁচিয়ে উঠল বন্ধু, এখন আজকে বাড়ি থেকে বেরিয়েছিস কেন? পাগল নাকি? সরকার থেকে বারণ করা হয়েছে বেরোতে। এই বিপজ্জনক জন্তুগুলো আক্রমণ করেছে গোটা পৃথিবীতে। কোন গর্তে ঢুকে থাকিস? যাই হোক, আর আপাতত ওখান থেকে বেরোস না। বন্ধুর বকবকে সে থ হয়ে গেল। সরকার বারণ করেছে মানে? কবে? কি সব প্রশ্ন করছিস তুই? কোথায় গিয়ে ঘুমোচ্ছিলি এতদিন? 1 মাস আগে থেকে সেই যে জন্তুরা হাজির হলো কোত্থেকে? 1 মাস? হ্যাঁ, মিলিটারি নেমেছে শুনছিলাম শেষ খবরে। তারপর কি হয়েছে জানি না। গলা শুকিয়ে গেল তার, কিন্তু প্রশ্নটা করতেই হবে। আজকে কত তারিখ? ফোনের অপর প্রান্ত থেকে যে জবাবটা এলো সেটা অংশুর হিসেব থেকে 29 দিন পরের তারিখ। 1 মাস? 1 মাস ধরে আমি এখানে রয়েছি? না, তাহলে তো না খেয়ে মরে যেতাম। গালে দাঁড়িয়েও তো বাড়িনি। বন্ধু কি মজা করছে? ফোন কেটে দিয়ে সে গুগল খুলল। সব নিউজ পোর্টাল এই আক্রমণ নিয়ে খবরে ভর্তি। ইউটিউবে ক্লিপিংস, তারিখও দেখাচ্ছে। সে বসে পড়ল মেঝে, মাথা ঘুরছে। বাইরে 1 মাস কেটে গেছে, আর ভিতরে 1 ঘন্টা। দুটোই মিথ্যা নয়।
ভিতরের সময় সম্বন্ধে সে নিজে প্রত্যক্ষভাবে অবহিত, আর বাইরের সময়ের প্রমাণ দিচ্ছে ইন্টারনেট। তাহলে কি এই বাথরুম আর বাইরের দুনিয়ার থেকে আলাদা টাইম ফ্রেমে চলছে? ভিন্ন গতির সময় বইছিল দরজার দুদিকে। অবাস্তব কাণ্ড, কিন্তু সত্যিই ঘটছে এটা। যত খুঁটিয়ে গভীরে গিয়ে ভাবতে লাগলো, ততই যেন বাড়তে লাগলো সন্দেহ। সন্দেহটা অবাস্তব কাণ্ড কারখানার বাস্তব হওয়ার সম্ভাবনা নিয়ে। রং, ধরন, চেহারা সবই একদম অন্যরকম লাগতে থাকা দরজাটা তখন বন্ধ হচ্ছিল না অকারণেই। যখন বন্ধ হলো তখন কিছুতেই খোলা গেল না, আর খানিক আগে নিজে থেকেই খুলে গেল। এই 1 ঘন্টায় বাইরের সমগ্র দুনিয়ায় 1 মাস পেরিয়েছে। দরজাটা তাকে ইচ্ছে করে বাঁচিয়ে রেখেছিল বিপদ থেকে নাকি? একটা দরজার ইচ্ছে? অংশু হাসলো মাথা নাড়তে নাড়তে। বাইরে সেই ঝড়ের শব্দটা কিসের ছিল? বাতাসের আলোড়ন নয়, সময়ের ঝড়টা। তার এখানে দরজার এই পিঠে সময়ের গতির তুলনায় অন্য পিঠের গতি তো ঝড়েরই নামান্তর। যখন সে একা একা এখানে বসে কর্তৃপক্ষের মুণ্ডপাত করছিল, তখন এই দরজা তাকে রক্ষা করেছে বাইরের বিপদ থেকে, বাইরের সময় ঝড় থেকে। কেন? এখন তো বিপদ আরো বেশি। তাহলে দরজাটা আলগা হলো কেন? উত্তর নেই, কোনো প্রশ্নের উত্তর নেই। সজোরে মাথা ঝাঁকালো সে, চেপে ধরলো মাথার চুল, ভাবতে লাগলো। উত্তেজিত হয়ে সুবিধে হবে না। ম্যাজিক বলে কিছু নেই। যা ঘটছে তার নির্দিষ্ট কারণ থাকতে বাধ্য। বৈজ্ঞানিক উত্তর আছে, লজিক আছে। সেটা ঠিক কি তাই ভাবতে হবে। চিন্তা করতে লাগলো সে, বসে পায়চারি করতে করতে, কখনো বা দরজার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে, আয়নায় মুখ দেখতে দেখতে ভাবতে লাগলো। বুকের অভ্যন্তরে নিরলস একটা ধুকপুকানি চলছে। চিন্তা করতে করতে যে হাইপোথিসিসটা শেষ পর্যন্ত বেরিয়ে এলো, তা ভীষণ রকম অবিশ্বাস্য। এতটাই যে সে হেসে ফেলল ফিক করে, নিজের হাত পায়ের দিকে তাকালো। সে যা ভাবছে তা হওয়া সম্ভব নয়। কিন্তু এছাড়া আর যুক্তিই বা কই? এখন তার কি করার আছে? এখানে বসে থাকতে হবে কতদিন? বাইরে তো যেতেই হবে। সেখানে ঘুরে বেড়াচ্ছে আতঙ্কের মশালবাহীরা। যেটুকু খবর দেখলো, দেশ বিদেশের মিলিটারি হেরে গেছে, খাদ্যে পরিণত হচ্ছে। মাথা নিচু করে বসে রইল অংশু। অন্য উপায় নেই, এসপার নয় ওসপার। এখানে বন্দী হয়ে তিলে তিলে মরার চেয়ে আপাত অবাস্তব তত্ত্বটা পরখ করে দেখা উচিত। মন স্থির করে ফেলল সে। হৃৎপিণ্ডের তুমুল স্পন্দনের মধ্যে দিয়ে সে বেরিয়ে এলো দরজা খুলে। প্রাণীটাকে দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। হয়তো এই বিল্ডিং এ নেই, কিন্তু নিশ্চয়ই বাইরে আছে। এক নয়, হয়তো একাধিক। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে পচা গলা বিভৎস মৃতদেহরা। খাবারের স্টলগুলো খোলা, অস্বাস্থ্যকর দুর্গন্ধ আসছে। চলন্ত সিঁড়ি স্থবির হয়ে আছে, ইলেকট্রিক নেই। সে হেঁটে হেঁটে নামলো গ্রাউন্ড ফ্লোর, তারপর লম্বা করিডর পেরিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো রাস্তায়। সামনে নির্জন রাস্তা, প্রায় অন্ধকার, আর সেই আধারের সঙ্গে অবয়ব মিশিয়ে অলস পায়ে হাঁটছে প্রাণীরা। দেহের রং ধূসর ঘেঁষা, উদ্দেশ্যহীন ভঙ্গিতে হাঁটা। এই ভঙ্গির মাঝে যে দামাল বুনো শক্তি বিশ্রাম নিচ্ছে, বিচ্ছুরিত হচ্ছে তার আভাস। এই বোধ হয় তখন ভিতরে ছিল। মুখটা পিছন দিকে করা। অংশু গভীর করে নিঃশ্বাস টেনে নিল বুকে, গায়ে কাঁটা দিল।
সময় এসে গেছে হেস্তনেস্তর। সে শীষ দিল জোরে। প্রাণীটা ঘুরে দাঁড়ালো লহমায়, অপার্থিব দ্রুততার সঙ্গে। দেখল তাকে। ছোট ছোট চোখ, নাক ক্ষুদ্র, মুখের অধিকাংশ জুড়েই পেল্লাই দাঁতের সমারোহ। তখন দেখেছিল পাশ থেকে, এখন মুখোমুখি। কোল যে লহমায় ঠান্ডা করে দিতে সক্ষম এই রকমের অবয়ব। 5টা বলিষ্ঠ পা, বাঁকানো নখ, গায়ের চামড়ায় লোমের চিহ্ন মাত্র নেই, তেল তেলে, হিলহিলে। পেশিদের ঢেউ খেলে যাচ্ছে সমগ্র শরীর জুড়ে। হেস্তনেস্ত করার সিদ্ধান্ত নেওয়া এক কথা, আর সেই সিদ্ধান্ত বাস্তবে পরিণত হওয়ার মুহূর্তে মুখোমুখি দাঁড়ানো আর এক। দাঁতে দাঁত ঠোকাঠুকি লেগে গেল অংশুর। শুকিয়ে গেল কলজে। সাক্ষাৎ মৃত্যু। কোনো প্রশ্নই নেই এর বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে যুদ্ধের ময়দানে টিকে থাকার। ফালতু একটা বিশ্বাসে, একটা তত্ত্বে ভর দিয়ে সে মরতে বেরিয়ে এলো। কোনো মানে হয় এই বোকামির? প্রাণীটা তার দিকে অপলকে চেয়ে আছে। সেও চোখ সরাতে পারছে না। অংশু জানে সে বিরাট পাগলামি করে ফেলেছে। তার তত্ত্ব সঠিক হওয়া সম্ভব নয়। হাস্যকর একটা চিন্তায় ভর দিয়ে সে চলে এসেছে যুঝতে, বেপরোয়া ভাবে। তবে আর কি বা করার ছিল? মরতে তো তাকে হতোই। গুগলে গোটা পৃথিবী জুড়ে যে বিশৃঙ্খলার ছবি সে দেখেছে, সশস্ত্র বাহিনীর যে অসহায়তার খবর পড়েছে, তাতে করে সে অনেকটাই নিশ্চিন্ত। তাকে কেউ বাঁচাতে আসতে পারত না। মরতে যখন হবেই, এক মুহূর্তের জন্য হলেও বীরত্বের ঝলকানি দেখানো যাক। সে ঝলকানি যতই ঠুনকো হোক না কেন, প্রাণীটা তেড়ে এলো। ঠিক তক্ষুনি পলকের মধ্যে কিছু একটা ঘটে গেল অংশুর আপামর অস্তিত্বে। সে শান্ত হয়ে গেল, উধাও হয়ে গেল ভয়। মৃদু হয়ে উঠল তার হৃৎপিণ্ডের স্পন্দনহার। নরম এক কুসুম গরম স্রোত বইতে লাগলো ধমনী জুড়ে। মাথার খুলিতে, স্নায়ুতে কেউ যেন ফুঁড়ে দিল ঠান্ডা চেতনাদের রেণু। গভীর একটা নির্লিপ্ত ভাব অনুভব করতে পারছে। অল্প দৌড়ে এসে মুখ বেদান করে সব কটা দাঁত দেখিয়ে প্রাণীটা লাফ দিল। 20 ফুটের ব্যবধানের দূরত্ব এক লাফেই পেরিয়ে আসবে। যেন সময়টা তার সাপেক্ষে মন্থর হয়ে গেছে। স্লো মোশনে ভেসে আসছে প্রাণীটা। ধারালো দাঁতের সারি, চোয়াল ফাঁক করা। লক্ষ্য তার গলা। গলা কেন? এবারটা এক কামড়ে তার শরীরের অর্ধেক খুবলে নিতে পারবে। চোখ জলজল করছে আকাঙ্ক্ষা ও জিঘাংসায়। দাঁতের ফাঁক দিয়ে লম্বা জিভ, আর জিভের পেছনে নেমে যাওয়া অন্ধকার গলিও যেন দেখতে পেল সে। ওই গলি ধরেই খাদ্য পেটে যায়। সে শান্তভাবেই ঘুষি বসিয়ে দিল জন্তুটার চোয়ালে। নিজের কোমরের পিছন থেকে বাতাসের অর্ধেক বৃত্তচাপ এঁকে মুষ্টিবদ্ধ 5টা আঙুল মসৃণ গতিতে ছুঁড়ে মারল। রাগ, বেদনা, হতাশা, উত্তেজনা কিছুই ছিল না এই আঘাতের ছায়া হয়ে। ছিল শুধু এক নির্দিষ্ট সংকল্প, শত্রুকে নিকেশ করার সুস্থির নিশানা। দাঁতগুলো নিমেষে ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে পড়ল পথে। প্রাণীটার চোয়াল দুমড়ে দিয়েছে অংশুর আঘাত। ভাঙা চোয়াল বিপুল বেগে ছিটকে গেল 100 মিটার দূরে। দেহকেও যেতে হলো অজ্ঞতা। কিন্তু আর উঠে দাঁড়াতে পারল না। আর্তনাদ করার সুযোগও পায়নি। সামান্য ব্যথা লাগেনি তার। অংশু নিজের হাতের দিকে তাকালো। বাহ্যিক কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কিন্তু কিছু একটা অকল্পনীয় কাণ্ড ঘটেছে। বদলে দিয়েছে তাকে। তার হাইপোথিসিস ভুল নয় তাহলে। একটা স্বস্তি অনুভূত হচ্ছে। অনুভব করতে পারছে দায়িত্ব। অনুভব করতে পারছে দায়িত্ব পালনের সবল ক্ষমতা।
নির্জন রাস্তায় দাঁড়িয়ে রইল সে চুপচাপ। প্রকৃতি বা হয়তো অন্য কিছু তাকে তৈরি করে দিয়েছে এই আতঙ্কের বাহনদের বিরুদ্ধে লড়ার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য। একমাত্র এই যুক্তিই সে ভেবে পেয়েছিল। 1 ঘন্টা লেগেছে তাকে সক্ষম করতে, আর এই সময়টুকু ওই দরজা তাকে আগলে রেখেছিল, গড়ছিল। দীর্ঘশ্বাস ফেলল অংশু, তারপর লাফ দিল। জন্তুদের সন্ধান করতে হবে। শীতল বাতাস চিরে ওর শরীরটা ধেয়ে যেতে লাগলো শূন্য পথে। কমপক্ষে 2 কিলোমিটার পেরোনোর আগে ওর দেহ ল্যান্ড করবে না বোধহয়। নিজের ক্ষমতা পুরোপুরি জানে না, তাই তা নিয়ন্ত্রণ করার প্রশ্নই নেই। যতদিনে নিয়ন্ত্রণ শিখবে ততদিনে হয়তো এই রবাহুত প্রাণীদের অস্তিত্ব মুছে যাবে। সে মুছে দেবে। মর্যাদা রাখতে হবে দরজার বিশ্বাসের। শেষ হলো গল্প দরজা। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।